গ্রাহকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নমস্কার, ভারত টিভিতে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি রাধা মাধব। শুরু করছি আজকের সাফ কথা। আজকে আমাদের মঞ্চ আলোকিত করবার জন্য আমাদের মাঝে যে বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন তার সাথে একটু আপনাদের পরিচয় করিয়ে দেব। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর দীপক কুমার রায় মহাশয়। আমরা তার কাছ থেকেই আজকে শিক্ষা বিষয়ক বেশ কিছু আলোচনা শুনে সমৃদ্ধ হব, এই আশা রেখেই শুরু করছি আমাদের আলোচনা। স্যার, আপনি তো ভাইস চ্যান্সেলর রায়গঞ্জ ইউনিভার্সিটির। আপনার জীবন শুরু হয়েছিল প্রফেসর থেকে এবং তারপরে আপনি ডিন হলেন এবং তারপরে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, মানে একটা বড় গুরু দায়িত্ব আপনার উপর এসে পড়লো। তো এই যে ক্রমবর্ধমান যে দায়িত্ব আপনার উপরে পড়ছে, আপনার কেমন লেগেছিল যেদিন আপনি ভাইস ভিসি হলেন? সেই অনুভূতিটা যদি বলেন। আসলে একটা নতুন জায়গায় নতুন দায়িত্ব পাওয়াটা নিশ্চয়ই একটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একটা খুব ভালো লাগার বিষয়, আমার ক্ষেত্রেও তাই। কিন্তু আমার জার্নিটা শুরু হয়েছিল অসমের কোকরাঝাড় গভর্নমেন্ট কলেজ থেকে। আচ্ছা, মানে আসাম থেকে শুরু, যে জায়গায় আমি প্রায় 9.5 বছর শিক্ষকতা করেছি কলেজে। সেখান থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, আচ্ছা, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 8 বছর শিক্ষকতা করার পরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এসেছি। এই যে দীর্ঘ পরিক্রমা, সে পরিক্রমার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি তার নিরিখে আমি মনে করি আমার কাছে একটা এই চেয়ারে বসাটা একটা অন্যতম বড় প্রাপ্তি। এই প্রাপ্তির কারণে যে প্রফেসর হিসেবে যোগদান করা, তারপরে ডিন হিসাবে দায়িত্ব সামলানো, তারপরে উপাচার্যের দায়িত্ব সামলানো, অসংখ্য ছাত্রছাত্রীদের সংস্পর্শে থাকা, আসা, তাদের দায়িত্ব মানে গার্জিয়ান হিসেবে থাকা, সেটা মোটামুটি একটু আপনার ভালো লেগেছে? সেটা একটা ভালো লাগার বিষয়। আর একটা ভালো লাগার বিষয়, আমি উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গে আমার জন্ম, উত্তরবঙ্গের ভূমিপুত্র আমি, এবং উত্তরবঙ্গটা আমার একটা ভালো লাগার জায়গা। উত্তরবঙ্গের যা কিছু ডেভেলপমেন্ট হবে, যা কিছু বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হবে, সেটা আমার কাছে অত্যন্ত ভালো লাগা, এবং সেই ভালো লাগার জায়গা থেকেই এই দায়িত্ব আমি গ্রহণ করেছি। আপনি যখন রায়গঞ্জ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হলেন, এই দায়িত্বটা পাওয়ার পর আপনি ইউনিভার্সিটিতে কি কি কাজ করবেন বলে পরিকল্পনা করেছিলেন? দেখুন, একটা ইউনিভার্সিটিতে দায়িত্ব নেওয়ার পরে অনেকগুলো কিছু কাজ করার স্কোপ রয়েছে। প্রথমত আমি মনে করি এই উত্তর দিনাজপুরের এরকম একটা জায়গায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় যে জায়গায় স্থাপিত, সেই জায়গায় যারা পড়তে আসে তারা কারা? তারা হচ্ছে প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা। অনেকেই আছে যারা ফার্স্ট লার্নার, প্রথম উঠে আসছে সেই পরিবার থেকে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের যাতে শিক্ষার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেইটা কিন্তু দেখার চেষ্টা করেছি। কারণ আমিও গ্রামের ছেলে, আমিও গ্রাম থেকে উঠে এসেছি। আমার জার্নিটাও এরকম একটা গ্রাম থেকে শহর, শহর থেকে তারপরে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এবং সেখানে আমি জানি ছাত্রছাত্রীরা যখন গোয়ালপুকুর থেকে আসে, বা চোপড়া থেকে পড়তে আসে, বা হেমতাবাদের চৈনগর থেকে পড়তে আসে, তাদের এই আসা যাওয়ার মধ্যে যে বিড়ম্বনা যাতায়াতের ক্ষেত্রে, এবং তারপরে বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন ইত্যাদির ক্ষেত্রে তাদের যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা দূর করবার চেষ্টা করেছি। এবং আমি ডিন থাকাকালীনও দেখেছি বেশ কিছু ছাত্রছাত্রীর ভর্তির সমস্যা রয়েছে, নানা বিষয়ে সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, সেগুলো কিন্তু যতটুকু পারি
আমি অন্ততপক্ষে নিরসন করবার চেষ্টা করেছি। আর এই অঞ্চলে আর একটা বড় ব্যাপার রয়েছে, বেশ কিছু আদিবাসী মানুষ রয়েছে এবং আদিবাসী মানুষরা খুব কম সংখ্যক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে উঠে এসছে এবং আমরা লক্ষ্য করি যে এখানে সাঁওতাল ভাষাভাষী মানুষ রয়েছে, ওরাও রয়েছে, তারপরে মুন্ডা রয়েছে, আরও মাহাতো রয়েছে। এরা কিন্তু এই বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে উঠে আসছে এবং তাদেরও বিভিন্ন রকম সমস্যাগুলোকে তৎক্ষণাৎ মোকাবিলা করা। সাঁওতালি ল্যাঙ্গুয়েজটা আপনারা চালু করেছেন, সেটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে বোধহয়, কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে চালু না করে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে চালু। এবারে আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে মানে হায়ার এডুকেশনকে আমরা জানিয়েছি যে সাঁওতালি ভাষায় ইউজি এবং পিজি আমরা চালু করতে চাই এবং হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট আমাদের সম্মতি জানিয়েছেন এবারে শুধুমাত্র পিজির জন্য। আচ্ছা, সেজন্য আমরা পিজিটাই এবারে চালু করছি এবং আমরা খোঁজ খবর নিয়ে দেখেছি যে উত্তরবঙ্গের মধ্যে এই প্রথম বিশ্ববিদ্যালয় যেখানে সাঁওতালি ভাষায় পিজি পড়ানো হবে এবং সেই প্রক্রিয়া। স্যার, একটা যেটা সমস্যা আছে সেটা এখানকার যে ট্রাইবাল যে সেকশন, তারা তো খুব পভার্টি স্ট্রাইকেন ফ্যামিলি এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কিন্তু শিক্ষাঙ্গনে আসার প্রচেষ্টা কমই থাকে আর কি, বা তাদের আর্থিক সংগতির জন্য পেরে ওঠেন না। এবং সেই ক্ষেত্রে এই যে সাঁওতালি ভাষাটা চালু হলো, এটাকে ফ্রুটফুল করার জন্য নতুন কোনো পরিকল্পনা বা তাদের কাছে কোনো অ্যাপিল নিয়ে ছাত্রছাত্রীকে আনার কোনো ব্যবস্থা করেছেন আপনারা? দেখুন, আমাদের উত্তরবঙ্গে যে সমস্ত কলেজ রয়েছে সেই কলেজগুলোতে আমরা অলরেডি জানিয়ে দিয়েছি এবং পশ্চিমবঙ্গে যেখানে যেখানে ইউজি পড়ানো হয় সেখানে আমরা কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি যে আপনারা ইউজি যারা পাশ করছে আপনারা পিজি পড়ানোর জন্য আমাদের এখানে পাঠান। নেক্সট আমরা দেখেছি যে মালদা জেলার একটি কলেজে ইউজি পড়ানো হয়, সেখানেও আমরা জানিয়ে দিয়েছি। এবং আরেকটি বিষয় আমরা করেছি পিজি কাউন্সিলের মিটিংয়ে, সেটি হচ্ছে যারা এখানে এবারে প্রথম যেহেতু যারা পড়বেন তাদের কতগুলো স্কোপ রেখে দিয়েছে। কীরকম? যে তারা যদি জেনারেল ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন যদি মিনিমাম বিএসসি, বিকম বা বিএ এরকম ডিগ্রি থাকে এবং তার সঙ্গে 1 বছরের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স যদি থাকে তাদেরকেও আমরা কিন্তু ভর্তি করাবো এবং তাদের ম্যান্ডেটরি করে দিয়েছি অলচিকি লিপি জানতে হবে এবং এইভাবে এবারে কিন্তু আমরা অ্যাডভার্টাইজমেন্টটা করেছি এবং আশা করি যে ছাত্রছাত্রী যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী এখানে ভর্তি হবে, সে বিষয়ে আমরা আশাবাদী। এবং আদিবাসী যে সংগঠনগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছি। রুট লেভেল থেকে যারা দিন দরিদ্র পরিবার থেকে শিক্ষার আলো কোনোদিন পায়নি তারা মাতৃভাষায় সুযোগ শিক্ষার উচ্চশিক্ষার সুযোগ লাভ করুক, এটা আমরা প্রার্থনা করি এবং সেই দিক থেকে আমরা কিন্তু সেই ড্রাইভটা দেওয়ার চেষ্টা চলছে। আচ্ছা স্যার, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা দেখছি যে আমাদের উত্তরবঙ্গে রায়গঞ্জ ইউনিভার্সিটি তৈরি হলো এবং আমরা তো সবাই জানি যে আমাদের জেলার যে ছেলেমেয়েরা তাদের খুব মানে অর্থনৈতিক অবস্থাটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে বেশিরভাগ ক্ষেত্রেই আর কি। এখানকার এলিমেন্টারি এডুকেশন যেগুলো কোর্সগুলো আছে সেগুলো তো ঠিকই আছে, কিন্তু পাশাপাশি এখানে একটা দাবি আছে যে এখানকার ছেলেমেয়েরা প্রফেশনাল কোর্স চালু মানে স্টাডি করে তারপরে যদি এদের একটা প্লেসমেন্ট হয়ে যেত অর্থনৈতিক ব্যাপারটা, তাহলে তাদের সুবিধে হতো। তো সেই রকমভাবে কোনো আপনারা পরিকল্পনা করছেন যে প্রফেশনাল কোর্সগুলোকে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটিতে চালু করে যাতে ওরা জব এমপ্লয়মেন্টের মানে জেনারেশনের সুযোগটা পায়, সেরকম কোনো পরিকল্পনা স্যার? এ ধরনের পরিকল্পনা আমরা অলরেডি গ্রহণ করেছি। আমাদের প্লেসমেন্ট সেল রয়েছে। আচ্ছা, আমাদের বেশ কিছু স্তরে আমরা আলোচনাও করেছি যে এই প্লেসমেন্ট সেলের মধ্য দিয়ে আমরা চাইছি বিভিন্ন ক্ষেত্রে অলরেডি বেশ কিছু কোম্পানির সঙ্গে আমাদের কথা হয়েছে এবং 2-3টে ওয়ার্কশপ আমরা করতে পেরেছি এবং বেশ কিছু ছাত্রছাত্রী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে পাশ করে বিভিন্ন ক্ষেত্রে তাদের প্লেসমেন্টের জায়গাটি সুস্থভাবে সম্পন্ন হোক, সেইটা আমরা কিন্তু কামনা করছি। এবং আরেকটি বিষয় হচ্ছে এমবিএ ডিপার্টমেন্ট রয়েছে, এমবিএ ডিপার্টমেন্টের মধ্য দিয়ে বেশ কিছু সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু প্লেসমেন্টে গেছে, মানে বিবিএ এমবিএ আছে। এবং বিবিএ এমবিএ সমস্যাটা হয়েছে আমাদের 2 জন মাত্র পার্মানেন্ট টিচার, আমরা টিচার নিয়োগ করতে পারিনি। টিচার নিয়োগ প্রক্রিয়া অনেকটা থমকে আছে, সরকারি সে তো বলাই আছে, থমকে আছে। আশা করি সেইটা যদি হয়ে যায় এমবিএ বিবিএ আমরা অনেকটা কমপ্লিট করতে পারবো। আরেকটি বিষয় যে এনইপি নিউ এডুকেশন পলিসিতে পরিষ্কার বলা আছে, যেটা এই কথাটা আপনি বললেন এমপ্লয়মেন্টের ব্যাপারটা, সেইটা কিন্তু আমরা করছি। আমরা মাশরুম
কাল্টিভেশনের জন্য একটা সেন্টার করেছি, অ্যাজ আর্লি এজ পসিবল এটা শুরু হয়ে যাবে। আমরা রাজবংশী সার্টিফিকেট কোর্স পড়াচ্ছি, সেখানে রাজবংশী ভাষার যে স্কুলগুলো আছে সেখানে নিয়োগের একটা প্রক্রিয়া গভর্নমেন্ট করে দিয়েছেন, অনেকগুলো স্কুলও রয়েছে। আমরা চেষ্টা করছি একটা কম্পিউটার হাব তৈরি করবার, কম্পিউটার ট্রেনিং এর মধ্য দিয়ে, এবং আরো বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমাদের, যে আমাদের একটা কিউরেটরের ওয়ার্কশপ আমরা ট্রেনিং করব, বেশ করে মিউজিয়াম, মানে ছেলেরা একটা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, সেইটা কিন্তু আমরা হাতে কলমে শিক্ষা অর্জন করে কাজে যেতে পারে, সেইটা আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং এটা নিয়ে বারবার আমাদের মিটিংও হয়েছে, এবং আমরা চালিয়ে যাচ্ছি। এই অঞ্চল থেকে, আমি তো গ্রামের ছেলে, তো আমি যখন এই অঞ্চলের প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা এরকম একটা সুযোগ পাবে, এর থেকে বড় আনন্দ আমার নেই। এটা আমার কাছে একটা আনন্দের, আমার কাছে একটা গর্বের, যে অঞ্চলের ছাত্রছাত্রীরা এমপ্লয়মেন্টের মধ্য দিয়ে আজকে যে চাকরির বাজার, সেই বাজারে দাঁড়িয়ে তারা যদি ছোটোখাটো বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ পায়, এটাতে সবচেয়ে বেশি আনন্দিত হব আমি, এবং সেই প্রক্রিয়া কিন্তু আমরা চালু হয়েছে। আচ্ছা, একটু অন্য বিষয়ে যাচ্ছি স্যার, সেটা হচ্ছে যে যখন দায়িত্ব বেড়ে যায় তখন তো বিভিন্ন রকমভাবে দায়িত্বকে সামলাবার কিছু বিভিন্ন জায়গা থেকে প্রবলেম চলে আসে, যেগুলোকে সামলাবার জন্য। তা আপনি যখন ভাইস চ্যান্সেলর হলেন, তারপরে আমরা দেখলাম যে একটা সমালোচনা উঠলো এক মাঝখান থেকে, যে আপনি নাকি যে বিজেপির কোনো নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা নাকি অহরহ আপনার চেম্বারে গিয়ে ঢুকছে, এরকম একটা অভিযোগ উঠেছিল। যদি সত্যতা আমরা জানি না, অভিযোগ উঠেছিল। তো এই জায়গাটাকে কিভাবে আপনি দেখেছেন? আসলে শুনুন, অভিযোগ অনেক কিছুর বিরুদ্ধে অনেক কিছু অনেক সময় হতে পারে, সেগুলো প্রমাণ করতে হয়। এই বিশ্ববিদ্যালয়ে যখন রাজভবন থেকে আমাকে দায়িত্ব দিলেন এবং গভর্নর আমাকে রিকোয়েস্ট করলেন, দেখুন গভর্নরের একটা পোস্টার একটা কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে, একটা সাংবিধানিক পোস্ট। তিনি যখন রিকোয়েস্ট করেন আমি কিন্তু না করতে পারি না, এবং সেই রিকোয়েস্টটাকে কেউ যদি পলিটিক্যালাইজড করে এই দল ওই দল বলেন, আমি মনে করি এর কোনো গুরুত্ব নেই, এবং সেটার কোনো গুরুত্ব নেই। বিশেষ করে আমি তো শিক্ষক, আপনারাও শিক্ষক, গভর্নর আপনাকে ডাইরেক্ট অ্যাপয়েন্ট করেছিলেন ভিসি হিসেবে, এবং তখন আমরা দেখলাম যে উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আমাদের গভর্নরের একটা টাসল চলে একটা টাসল চলে গেল, এবং এই মাঝখানে তখন কিন্তু আপনারও একটা বড় দায়িত্ব পালন করছেন। এদিকে গভর্নর আপনাকে অ্যাপয়েন্টেড করেছে, এবং অন্য একটা সেকশন থেকে কিছুটা হলেও অসহযোগের একটা ভাব কিন্তু প্রকাশ পাচ্ছিল। তো সেই জায়গাটাকে আপনি কিভাবে সামলাবেন? আসলে ঘটনা, ফরেস্টে যখন দাবানল লেগে যায় না, তখন আগুনের আজ আমাদের কাছেও চলে আসে। সেইটাকে সময়ের প্রেক্ষিতে আমি মনে করি, অ্যাডমিনিস্ট্রেশনের থেকে মনে করি, কোনো অ্যাডমিনিস্ট্রেটর যদি তার নিজস্ব জায়গায় স্থির থাকেন, তিনি যদি অ্যাডমিনিস্ট্রেশনের জায়গাটা ঠিকঠাক পালন করেন, যে আমার দায়িত্ব কি, আমার প্রথম দায়িত্ব হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থার দিকে নজর রাখা, এটা আমার প্রথম দায়িত্ব। তারপরে আমার দায়িত্ব হচ্ছে এখানে শিক্ষক আধিকারিক যারা আছেন তাদের সমস্যাগুলোকে নিরসন করা, কিন্তু আমি প্রথম প্রায়োরিটি দেবো আমার ছাত্রছাত্রীদের, তাদের জন্যই আমি কিন্তু এখানে বসেছি। সুতরাং সেই জায়গায় কেউ যদি প্রতিহত করবার চেষ্টা করেন, বাধাদান করার চেষ্টা করেন, নিঃসন্দেহে আমি তার বিরোধিতা করব। এই সাবজেক্টটা নিয়ে আপনার সাথে কি ফ্যাকাল্টির কোনো প্রবলেম হয়েছিল? না, আমার সঙ্গে সেরকম অনেকে অনেক রকম কথা বলেছিল, নন টিচিংরাও নানা রকম সমস্যা করেছিল। দেখুন, এরাও আমার সবাই নন টিচিং সম্পর্কে আমরা দেখলাম যে কিছু কিছু নন টিচিং স্টাফ আপনার কাছে বিদ্রোহ ঘোষণা করে ফেলেছে, এবং তারা মিছিল করেছিল, অনশন করেছিল। এইটাকে একটা মানে আপনার একটা চাপ হয়নি? একটা চাপ তো বটেই, কিন্তু সেটাকে চাপ আমি মনে করি না। আচ্ছা, কেন মনে করি না? যে আমি যদি আমার কাজকর্মে ঠিক থাকি, মানে আপনি এটা ধরে নিয়েছেন কাজ করতে গেলে বাধা আসবে, সেই বাধাকে দূর করতে হবে। কাজ করতে গেলে বাধা আসবে, এবং সেই দৃঢ়তা নিয়ে কিন্তু আমি চালিয়ে গেছি। আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে ছাত্রছাত্রী। এই ছাত্রছাত্রীদের অ্যাডমিশন প্রক্রিয়া, ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের স্কলারশিপ, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে, সেক্ষেত্রে কর্মচারীরা যদি কাজ না করেন, সে পরীক্ষা সংক্রান্ত বিষয়, সেক্ষেত্রে কর্মচারীরা যদি কাজ না করেন, অবশ্যই আমি তার বিরোধিতা করব, তাকে প্রতিহত করার চেষ্টা করব। সেইটাই আমাদের হয়েছে। পরবর্তীকালে নন টিচিং এর একটা জিনিস যেটা আপনার কথা প্রসঙ্গে এলো, যে এই যে অ্যাডমিশন ছাত্রছাত্রীদের, আমরা দেখলাম যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
বেরিয়েছে 3 মাস, 3.5 মাসের উপরে হয়ে গেছে, প্রায় 4 মাস। এতদিন পরে একটা প্রসেস স্টার্ট হচ্ছে তাদের অ্যাডমিশনের জন্য, এবং যেটা অন্য অন্য রাজ্যে কোর্সটা অনেক এগিয়ে গেছে ছেলেমেয়েরা। তা আমাদের যে ছেলেমেয়েরা যে পিছিয়ে গেল 3 মাস 4 মাস, এটাকে স্যার মেকআপ হবে কি করে স্যার? আসলে কি হয়েছে, আমরা তো সামগ্রিকভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এর জন্য কে দায়ী, কারা দায়ী, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, সেই বিষয়ে আমি যেতে চাই না। আমাদের এর জন্য আমি জানি এর জন্য আমরা সবাই দায়ী। আজকে দেখুন, উপাচার্য নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা জটিলতা, আজকে ওবিসি মামলা নিয়ে একটা জটিলতা। মাঝখান থেকে কি হলো, মাঝখান থেকে আমাদের ঘরের সন্তানেরা, ছাত্রছাত্রীরা, তারা কিন্তু এফেক্টেড হয়ে গেল, এবং সামগ্রিকভাবে বাংলার একটা ক্ষতি। এবং এই যে 29 তারিখ থেকে ঘোষণা হয়ে গেছে আমাদের ক্লাস শুরু করতে হবে, এবং প্যারালালি আমাদের পরীক্ষা চলছে। আমরা কি করব? আমরা আগে পরীক্ষাটা নেব না ক্লাস শুরু? উভয় সংকটে পড়ে গেছে, একটা উভয় সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে। সেজন্য আমরা সোমবার একটা মিটিং ডেকেছি, এমার্জেন্সি মিটিং। মিটিংয়ের মধ্য দিয়ে সবার বক্তব্যগুলো শুনতে চাই, শোনার পরে আমরা সিদ্ধান্ত নিতে চাই। ছাত্রছাত্রীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেটাই আমরা সর্বদা দেখার চেষ্টা করি। আর বাধা আসবেই, বাধা কাটিয়ে উঠতে হবে, এইটাই যুগের নিয়ম, সমাজের নিয়ম, সময়ের নিয়ম। সুতরাং সেটাকে সেই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করার কোনো অবকাশ আমাদের নেই। আর উত্তরবঙ্গ আমার প্রাণের জায়গা, উত্তরবঙ্গ আমার ভালোবাসার জায়গা। উত্তরবঙ্গে দেখুন 151টি ভাষাগোষ্ঠীর মানুষ বসবাস করেন। উত্তরবঙ্গে একদিকে নেপালি ভাষা, একদিকে উর্দু ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষায় পঠন পাঠন রয়েছে। এবং দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি যে আদিবাসী মানুষদেরকে তাদের মাতৃভাষা থেকে অনেকটাই দূরে রাখা হয়েছে, এবং বোর্ড হয়েছে, তাদের ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, কিন্তু সেই বোর্ডের মধ্য দিয়ে তো পঠন পাঠনের বিষয়টি হতে পারে না। সেই বিষয়গুলো আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। আজকে সাঁওতালি ভাষা দেখুন 8th শিডিউল ল্যাঙ্গুয়েজ। 8th শিডিউল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে বাংলা, হিন্দি, ওড়িয়া, অসমিয়ার সমান মর্যাদা প্রাপ্ত একটি ভাষা। সেই ভাষায় কেন পিজি লেভেল হবে না? সেই ভাবনাটা এসছে, এবং আমরা পিজি লেভেলে উদ্যোগ নিয়েছি। এবং এরকমভাবে আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ রয়েছে, যে ছোট ছোট ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো তো মাতৃভাষায় পঠন পাঠনের কথা বলছে এনইপির মধ্য দিয়ে, সেগুলো পিক আপ করবার আমরা চেষ্টা করছি। একটা সমস্যা যেটা ছিল আগে, সেটা এখন মিটিয়েছে কিনা জানি না, যে এই যে পিএইচডি কোর্স চালু করার ক্ষেত্রে যে টিচারের অভাব ছিল, একটা যে গাইড প্রোভাইড করা যে টিচার, সেই টিচারটা আপনারা মানে রিসার্চ টিচারকে দিতে পারছেন না, তো সেটা কি কোনো সমাধান? রায়গঞ্জ ইউনিভার্সিটি একসময় কলেজ ছিল, আপনারা জানেন। সেই কলেজ থেকে ইউনিভার্সিটি হয়েছে। কলেজ থাকাকালীন অনেক শিক্ষকেরই পিএইচডি ছিল না। ধীরে ধীরে তারা পিএইচডি অনেকে করেছেন, এখনো অনেকে করছেন। এবং পিএইচডি করার ফলে কি হয়েছে, সেই পিএইচডিতে ভর্তি হওয়ার প্রক্রিয়াটা আরো প্রসারিত হয়েছে। অনেক ডিপার্টমেন্টে অনেক টিচারের ছিল না, এখন পিএইচডি আছে, এখন আমরা নিতে পারছি। ইনটেক ক্যাপাসিটিটা আমাদের বেড়ে গেছে, এবং পিএইচডি অত্যন্ত ভালোভাবে আমাদের রান করছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তাহলে মাঝখানে যে সমস্যাটা ছিল ওটা নেই, সেই মাঝখানে যে ব্যাকলগটা, সেই ব্যাকলগটাকে আমরা অনেকটাই কিন্তু দূর করে ফেলেছি। এখন সেই ধরনের খুব বেশি সমস্যা নেই, সামান্য সমস্যা আছে কয়েকটা ডিপার্টমেন্টে, এবং সেগুলো আশা করি 6 মাস 1 বছরের মধ্যে সমাধান হয়ে যাবে। স্টুডেন্টস অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যে একটা প্রবলেম আপনাদের এখনো আছে, যেটা যে আমাদের এক্সিস্টিং যে নতুন বিল্ডিংটা, সেটা এখনো চালু করা যায়নি স্যার, সেটা এখন কি অবস্থায় আছে, যে কবে চালু হতে পারে? বিল্ডিং এর জন্য গভর্নমেন্টের কাছে আমি চেয়ারে বসার পরে জানিয়েছি, এবং সেই প্রক্রিয়া হয়েছে, এইচআরবিসি কে দিয়েছেন গভর্নমেন্ট, এবং তার ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে। পুজো ভ্যাকেশনের পরে কিন্তু সেই বিল্ডিং আমরা কিন্তু কাজ শুরু হবে, এবং তারা বলেছেন জুন মাসের মধ্যে আমাদেরকে হ্যান্ড ওভার করবে। এইভাবে আশা করি আমরা সেই দিকে তাকিয়ে আছি, নতুন বিল্ডিং পেয়ে যাব। কিন্তু যে সমস্যাটা আমরা ফিল করছি, সামগ্রিকভাবে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। যারা আজকে এই যে রেজাল্ট,
এই যে ওবিসি মামলা দীর্ঘদিন চলার ফলে একটা আইনগত জটিলতার ফলে ভালো ছাত্রছাত্রীরা অন্য রাজ্যে চলে গেল, আজকে প্রাইভেট সেক্টরে চলে গেল। এই প্রতিষ্ঠানগুলোতে কতজন ছাত্রছাত্রী অ্যাপ্লাই করবে, কিভাবে চলবে, সামগ্রিক পশ্চিমবঙ্গেরই একটি চিত্র, শুধু রায়গঞ্জের নয়। কিন্তু এই ডামাডোলের মধ্যেও রায়গঞ্জের কাছে একটা আশার কথা, একটা আশাবাদী আমরা, যে প্রচুর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রছাত্রী কিন্তু রায়গঞ্জে অপশান দিয়েছে। আচ্ছা, যদি ভর্তি হয়ে যায় আমরা আর স্মুথলি বিষয়গুলোকে রান করতে পারবো। আর পরিকাঠামোগত যে সমস্যা রয়েছে সেইটি আগামী 6 মাসের মধ্যে যে সমস্যাটা আপনি বললেন যে এই যে ছাত্ররা চলে গেছে অন্য জায়গায়, এটা তো পশ্চিমবঙ্গের সব জেলারই সমস্যা, এবং সেই জন্য আমরাও এফেক্টেড হয়েছি। এবং জানি না কতজন ভর্তি হয়, সেটাকে উচ্চ মাধ্যমিকের পর এই ডিগ্রি কোর্সে অ্যাডমিশনে ডিলে হওয়ার জন্য, সেটাই ডিলে হওয়ার ওয়েট করতে পারলো না, তারা চলে গেল। ভালো ছাত্ররা, স্টুডেন্টসরা যেখানে যারা অপরচুনিটি পাবে সেখানে ভর্তি হয়ে যাবে। আর ফলে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন ফ্যাকাল্টির সঙ্গে আলোচনা করে যে যাতে ছাত্রছাত্রীরা আমাদের এখানে ভর্তি হয়। আমরা শিক্ষার পরিবেশকে পুনরায় নিয়ে আসতে চাই, ভালোভাবে পর্যালোচনার মধ্য দিয়ে স্মুথলি রান করতে চাই। সেটা কিন্তু বিভিন্ন ফ্যাকাল্টির সঙ্গে আমি প্রতিনিয়ত আলোচনা করছি এবং আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসার চেষ্টা করছি। আবারও বলছি, আমি গ্রামের থেকে উঠে এসেছি, আমি গ্রামের ছেলেদের অবস্থাটা জানি এবং জানি বলে তাদের কষ্টটাও জানি। সেই জন্য আমি চাই যে প্রান্তিক ঘর থেকে, গরিব ঘর থেকে যারা উঠে আসছে তারা এই শিক্ষার সুযোগটা লাভ করুক, রায়গঞ্জে সেই শিক্ষার সুযোগ লাভ করুক। স্যার, নতুন কোনো পরিকল্পনা কিছু নিয়েছে, নতুন কোনো সাবজেক্ট বাড়ানোর জন্য ছাত্রছাত্রীরা যাতে সুযোগ পায়? আমরা অনেকগুলো সাবজেক্টের কথা ভাবছি। দেখুন, এখন পৃথিবীটা তো অন্যদিকে যাচ্ছে, এখন এআই হয়ে গেছে। এআই নিয়ে অনেক জায়গায় অনেক রকম কোর্স হয়েছে, সেটাও একটা ভাবনা চিন্তার মধ্যে। আজকে জিপিএস এআই নিয়ে আপনিও কোর্স চালু করার চিন্তা ভাবনা করতেই হবে, নিয়ার ফিউচারে আমাদের করতেই হবে। আজকাল জেনারেল স্ট্রিমে তো ছেলেমেয়েরা পড়বে না, আজকে জিপিএস পড়াতে হবে। আজকে ন্যানো সায়েন্সের যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা যদি আমি সিলেবাসের মধ্য দিয়ে নিয়ে আসতে না পারি, ছাত্রছাত্রীরা কেন ভর্তি হবে? আজকে ধরুন আমরা বোটানি জুলজি পড়াচ্ছি, আজকে ফিশারি সায়েন্স অ্যান্ড ফিশারি ম্যানেজমেন্ট নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় রয়েছে, বিভিন্ন কোর্স রয়েছে। নিউট্রিশন নিয়ে আজকে হোম সায়েন্স, নিউট্রিশন ইত্যাদি রিলেটেড বিষয়গুলো আছে। আমরা কিন্তু এগুলো চেষ্টা করছি এবং ভবিষ্যতে এগুলো আমরা প্রপোজাল দেব। যদি সেই প্রপোজালের মধ্য দিয়ে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে আমরা কোর্স চালু করতে পারি। এআই চালু করার প্রপোজাল কি গিয়েছে না? দিনই আমাদের পরিকল্পনার মধ্যে আছে, সেগুলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা পাঠাচ্ছি। আমরা একটা একটা করে পাঠাচ্ছি। সাঁওতালি বিভাগের জন্য পাঠিয়েছিলাম, সেটা গ্র্যান্ট করেছেন। এখন বাকিগুলোর জন্য আস্তে আস্তে আমরা পাঠাচ্ছি এবং আশা করি। আপনি তো স্টেট গভর্নর স্পন্সর্ড ভিসি, সেই ক্ষেত্রে কাজ করতে গেলে স্টেট গভর্নমেন্টের সহযোগিতা পাচ্ছেন। ইউনিভার্সিটিটা কিন্তু স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বলে কিছু না, না ইউজিসি। ছাত্রছাত্রীরা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট বলে কিছু না। এবং কেউ যদি মনে করে যে আমি স্টেট গভর্নমেন্ট, আমি সেন্ট্রাল গভর্নমেন্ট, তাহলে এটা ভুল ব্যাখ্যা হবে। না, কাজ করতে গিয়ে আপনার বাধা সৃষ্টি হতে হচ্ছে, বাধা সৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা টাইম টু টাইম সর্বক্ষেত্রে জানাচ্ছি আমরা কি করছি এবং সেগুলো জানার ফলে এই পর্যন্ত কি গভর্নরের এন্ড থেকে, কি রাজ্য সরকারের এন্ড থেকে আমাদের কিন্তু কোনো বিরোধিতা তৈরি হয়নি প্রশাসনিক লেভেলে। আচ্ছা স্যার, আমরা কিন্তু যে স্কিমগুলো পাঠিয়েছি সেগুলো কিন্তু গ্র্যান্ট করেছেন। আজকে নতুন বিল্ডিং এর কাজ শুরু করেছি, লাইব্রেরি বিল্ডিং এর জন্য গ্র্যান্ট দেবেন আশা করি। আমাদের লাইব্রেরিতে বেশ কিছু স্টাফ ইনফ্রাস্ট্রাকচার তো একটু কম আছে এবং আমরা স্টাফ নিয়োগের জন্য সেও চিঠি পাঠিয়েছি। আচ্ছা, এবং সেই স্টাফ নিয়োগের জন্য টিচিং নন টিচিং তার যে স্ক্রিনিং কমিটির প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। আমরা শুরু করে দিয়েছি যারা যে সমস্ত টিচারের প্রমোশন বাকি রয়েছে প্রমোশনগুলো করবার চেষ্টা করছি। আমরা যাওয়ার চেষ্টা করছি নেক্সটে ন্যাক ভিজিটে কিভাবে যাওয়া যায়। আমরা ক্যাগ রিপোর্ট অলরেডি সম্পন্ন করেছি। এগুলো তো ধীরে ধীরে আমাদের চলছে। সুতরাং একটা ইউনিভার্সিটিকে গ্রোয়িং স্টেজে, আজকে 10 বছরের ইউনিভার্সিটি, 10 বছরের ইউনিভার্সিটিকে দাঁড়াতে গেলে, দাঁড় করাতে গেলে কিছুটা ডেডিকেশন দরকার, সবারই ডেডিকেশন। এত দায়িত্ব নেওয়ার পরেও আমি যেটা জানতে পেরেছি আপনি একটা নিজস্ব গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন সব সময়, তো এই সময়টা পান কি করে? শুনুন, আমি আসলে উত্তরবঙ্গটা আবার বলছি, আমার
গ্রাম টু গ্রাম ঘোরা। আজকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং গ্রামগুলো আমি ঘুরেছি। এবং এক সময় দীর্ঘদিন ধরে প্রায় 30 বছর ধরে এই গ্রাম পরিক্রমার মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতি, তার ভাষা, আর্থসামাজিক অবস্থান, তার ইতিহাস তুলে আনার চেষ্টা করেছি। এবং সেগুলো আমার সংগ্রহে রয়েছে। এবং সেগুলো দিয়ে আস্তে আস্তে কাজগুলো করার চেষ্টা করেছি। আমি নিজেও ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ নিয়ে পিএইচডি করেছি। আমি আপনার বই পড়তে বেশি ভালোবাসেন নাকি মানুষের সংস্পর্শে গিয়ে সেটাকে রিসার্চ গবেষণা করা? এবং প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু শেখার আছে। আচ্ছা, এটা আমি বিশ্বাস করি। মানে মানুষের কাছে পৌঁছতে ইচ্ছা হোক, বড় হোক, প্রত্যেকটা মানুষের কাছ থেকে শেখার আছে। এবং এই যে শেখাটা, সেটা যদি আমার জীবনের এবং জীবিকার সঙ্গে আমি যদি কাজে লাগাতে পারি, নিঃসন্দেহে সেই একাডেমিক কাজগুলো আমি করতে পারবো। সেখান থেকে আমার প্রেরণা আসে যে এতগুলো মানুষ আমাকে সাক্ষাৎকার দিয়েছেন, এই অঞ্চলে এই সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। এই ধরুন না, আমার উত্তর দিনাজপুর জেলা, এই দক্ষিণ দিনাজপুর জেলা, অবিভক্ত দিনাজপুর জেলা, এই দিনাজপুর জেলার অতীত ইতিহাস বৌদ্ধ সংস্কৃতির ইতিহাস। স্যার, একটা অন্য জায়গায় যাবো একটু। আপনি এই যে এত কাজ করেছেন, এই কাজ করতে গিয়ে কোনো একটা মেমোরেবল ডে যদি একটু আমাদের দর্শকদেরকে শোনান, তো একটু ওদেরও ভালো লাগবে। যে একটু মেমোরেবল ডে যদি আপনি একটু বলেন, যেটা আপনাকে খুব অনুপ্রেরণা দিয়েছিল। আমার কাছে দেখুন, আমি যে জায়গা থেকে উঠে এসেছি, আমার জন্ম তো জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে, এবং আমি বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম। এক সময় লোক সংস্কৃতির একটা বৃহত্তর পরিসরে, মানে স্টুডেন্ট লাইফ থেকে কোন জিনিসটা আপনাকে ইন্টারেস্ট করতো? এই সাধারণ মানুষদের সঙ্গে মিশেছি। আচ্ছা। এবং এই সাধারণ মানুষের কথাবার্তা, তাদের সংস্কৃতি, দেখুন সাধারণ মানুষেরা অত জটিল নয়, মানে এটা উৎসাহ যোগাতো, সেটা আমাকে বরাবরই উৎসাহ জুগিয়েছে। এবং সাধারণ মানুষের তাদের আবেগ, অনুভূতি, তাদের গান বাজনা, তাদের কথাবার্তা, তাদের ভাষিক বৈচিত্র্য, সেগুলোকে বরাবরই আমাকে কিন্তু প্রেরণা দিয়েছে। এবং সেই প্রেরণার জায়গা থেকে আমি তাদের সংস্কৃতি সংগ্রহ করেছি। দেখুন, আদিবাসী মানুষেরা আমার উত্তরবঙ্গে কোথাও অসুবিধা হয় না। কেন অসুবিধা হয় না? ওরাও বলুন, মুন্ডা বলুন, সাঁওতাল বলুন, মেজ বলুন, ড্রুপ্পা বলুন, কারণ এদের কাছাকাছি আমি যেতে পেরেছি। এটা আমার কাছে, আমি মনে করি এর জন্য আমি ভাগ্যবান। আপনি স্টুডেন্ট লাইফ থেকে, এদের স্টুডেন্ট লাইফ থেকে ছিলেন। আমি বড়োদের উপরে কাজ করেছি, মেজ বা বড়োদের উপরে কাজ করেছি, তাদের বাড়ি বাড়ি গেছি। আমি ড্রুপ্পাদের উপরে কাজ করেছিলাম, যারা বক্সাদুয়ারে থাকে। আমি সাঁওতাল, মুন্ডা, ওরাওদের উপরে কাজ করেছি। এই যে ধিমালদের উপরে কাজ করেছিলাম। এবং এই যে বিভিন্ন মানুষের সংসর্গে যাওয়া, তাদের আবেগ অনুভূতিকে পাথেয় করে আমার দীর্ঘদিনের কিন্তু এটা একটা প্রেরণা। এবং আমি মনে করি মানুষকে নিয়ে, মানুষের সমস্যাকে নিয়ে, মানুষের সংস্কৃতি নিয়ে, মানুষের ভাষা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, ওখানে অনেক কিছু রয়েছে। এই রবীন্দ্রনাথ মানুষের ধর্মে লালন ফকিরের কথা বলেছেন। লালন ফকিরে উঠে এসছেন সেই জায়গা থেকে। রিলিজন অফ ম্যান, সেটা একটা বিখ্যাত বক্তৃতা রয়েছে। এই লালন ফকিরের ভাবনার মধ্যে কোথায় যেন মিলেমিশে গেছে হিন্দু মুসলিম সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে। এবং লালন ফকিরের ভাবনা রবীন্দ্রনাথকে প্রাণিত করেছে। এবং লালন ফকিরের ভাবনাই পরবর্তীকালে আমাদের লোকায়ত আঙ্গিকে এবং প্যারালালি উত্তরবঙ্গের তন্ত্রতুক্ষা গান, উত্তরবঙ্গের ভাওয়াইয়া গান আছে, উত্তর দিনাজপুরে খন গান রয়েছে। এই গানগুলোর মধ্যে কিন্তু একটা নীতি শিক্ষা রয়েছে। কারণ লোকশিক্ষা, আমরা শিক্ষার অঙ্গনে আছি, কিন্তু এর মধ্যেও একটা লোকশিক্ষা রয়েছে। সেই লোকশিক্ষাটাকে পাথেয় করে আমরা যদি চর্চা করতে পারি, তাহলে আমি মনে করি বাংলার সমাজ, সাহিত্য, সংস্কৃতিতে রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন মূল্যবোধের শিক্ষা, সেই মূল্যবোধের শিক্ষাটাকে আমরা অনুসন্ধান করতে পারবো, উপলব্ধি করতে পারবো। আচ্ছা স্যার, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের এখানে যেরকম কৃষ্টি, কালচার, ল্যাঙ্গুয়েজ যেমন আছে, পাশাপাশি এখানকার মানুষের যে একটা মিউজিক্যাল সাবজেক্ট যেটা আছে, তো আমাদের উত্তরবঙ্গ, আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেরকম কোনো আপনাদের চিন্তাভাবনা আছে যে এখানকার যে মিউজিক কোনো সেকশন চালু করা, বা এখানে যে এই যে ভাওয়াইয়া, তারপরে খন গান বা অন্য অন্য যে আমাদের লোক সঙ্গীতগুলো, ফোক সংগুলো আছে, সেগুলো নিয়ে এখানে কোনো কোর্স হবে? সেই ভাবনাও আছে। দেখুন, সিকিম বিশ্ববিদ্যালয়ে মিউজিকের মাস্টার ডিগ্রি রয়েছে। রবীন্দ্র ভারতী তো পড়ায়, রবীন্দ্র ভারতীর একটা ব্রাঞ্চ রয়েছে, রবীন্দ্র ভারতী, বিশ্বভারতী আছে সেরকম। এবং
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে ভাওয়াইয়ের উপরে কোর্স রয়েছে। আমরাও চেষ্টা করছি যে এই অঞ্চলের যে খন, এই অঞ্চলের যে গম্ভীরা, সেগুলোকে নিয়ে একটা আমাদের ডিসিপ্লিনের মধ্যে কি হবে, আমরা কিন্তু অলরেডি মৌয়ের জন্য ব্যবস্থা করেছি। বেশ কিছু এনজিও, বেশ কিছু সংস্থার সঙ্গে ইমিডিয়েট আমরা মৌ করছি চুক্তি করার জন্য, এবং মৌয়ের মধ্য দিয়ে সেগুলোকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। অলরেডি মুখশিল্পীর সঙ্গে, অলরেডি খন গানের দলের সঙ্গে আমরা কিন্তু মৌ করতে চলেছি, এবং এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে, শিক্ষার অঙ্গনে এসছে। এবং এর মধ্য দিয়ে কি হবে, সেই আঙ্গিকগুলো যেমন বেঁচে থাকবে, ঠিক তেমনি আমাদের যারা শিল্পী আছে তারাও বেঁচে থাকবে, তারাও মেইন স্ট্রিমে চলে আসবে, পরবর্তী জেনারেশন এটাকে ধরে, রাইট। এবং তাদের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের একটা সম্মিলন ঘটবে। আবারও রবীন্দ্রনাথ ছাত্রদের প্রতি সম্ভাষণ অংশে রবীন্দ্রনাথ বলছেন, ছাত্রদের বলছে তোমরা গ্রামে ফিরে যাও, গ্রামের সংস্কৃতিকে উপলব্ধি করো। আমরাও চাই গ্রামীণ জীবনে, আমাদের সোসাইটি তো গ্রাম ভিত্তিক, গ্রামীণ অর্থনীতির উপরে দাঁড়িয়ে আছে। সুতরাং গ্রামীণ জীবনকে না জানলে সাহিত্য সংস্কৃতিকে সেভাবে উপলব্ধি করা যাবে না। সুতরাং রবীন্দ্রনাথ বারবার ছাত্রদের প্রতি সম্ভাষণে, সেই বঙ্গীয় সাহিত্য পরিষদের একটি বক্তৃতায় বলছেন যে গ্রামে ফিরে যেতে হবে, গ্রামীণ জীবনের সংস্কৃতিকে উদ্ধার করো, এটাই বাংলার সম্পদ। আর এই সম্পদকে যদি আহরিত করতে পারো, তাহলে ওখানেই কিন্তু লোকশিক্ষা পাবে, ওখানেই কিন্তু সংস্কৃতির একটা। স্যার, আরেকটা জিনিস, আরেকটা সাবজেক্ট আছে আমাদের, সেটা হচ্ছে ঐতিহাসিক যে ব্যাপারটা। আপনার কাছে যারা হিস্টোরিয়ান রিসার্চার আছে তারাও আসেন, এবং আমাদের জেলায় যে বড় বড় যে জায়গাগুলো হিস্টোরিক্যাল আছে, যেগুলো কিন্তু মানে ওয়ে টু এক্সটিংশন যেটাকে বলা হয়, সেরকম পর্যায়ে চলে গেছে। যেরকম বিন্দলের মস্কো বুরহানা ফকির বলে একটা জায়গা আছে, সেটা কিন্তু জঙ্গল টঙ্গলে ঢেকে যাচ্ছে। তারপরে হচ্ছে আপনার নীলকুঠি, বাহিন রাজবাড়ি, এগুলো অনেক কিছু আছে। তো এইগুলো নিয়ে কোনো কোর্স চালু করা বা এগুলোকে উদ্বুদ্ধ করা এখানে সাধারণ স্টুডেন্টদেরকে, সেগুলো রক্ষণাবেক্ষণের জন্য এগিয়ে আসা, সেগুলো নিয়ে এখানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদের একটা শাখা রায়গঞ্জে হয়েছে। আচ্ছা, তার ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। আমরাও চাইছি, আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ভিসি তো কাজ করছে, কিন্তু পাশাপাশি আমাদের যদি রায়গঞ্জ ইউনিভার্সিটি একটা কোনো আমরা মিউজিয়াম করেছি, হ্যাঁ, নতুন একটা মিউজিয়াম করেছি। সেই মিউজিয়ামের আমাদের ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটির মধ্যে আমি ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নেওয়ার পরেই মিউজিয়ামটা করেছি, এবং মিউজিয়ামে আমিও কিছু জিনিসপত্র দিয়েছি, বৌদ্ধ মূর্তি দিয়েছি। না, সেটা সংরক্ষণ হলো এখানে, সেখানে সংরক্ষণ। যে জায়গাগুলো আমাদের আছে আমরা বলছি, এই জায়গাগুলোকে সঠিকভাবে, রাইট প্লেসগুলোকে সংরক্ষণ, যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে বলেছি আমরা। আচ্ছা, তারা যদি উদ্যোগ নিয়ে আমাদের সহযোগিতা দরকার হলে, আমি বলেছি আমাদের সহযোগিতা দরকার হয়, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি রয়েছে, তারা সহযোগিতা করবেন। এবং আমি উত্তর দিনাজপুরে যে যে জায়গাগুলোতে আছে স্পটগুলো আমি নিজে সার্ভে করেছি এবং নিজে গেছি। ধরুন এই বাহিনীর কথা বলছেন, বাহিন, দুর্গাপুর ইত্যাদি, কিন্তু এছাড়াও অনেকগুলো স্পট রয়েছে, প্রচুর আছে। ধরুন দুর্লভপুর গ্রাম পঞ্চায়েত, এই যে রায়গঞ্জের পাশে ইটাহার ব্লকে, সেখানে প্রচুর ভগ্নস্তূপ রয়েছে, এবং সেইখানকার মূর্তি কিন্তু ইন্ডিয়ান মিউজিয়াম, চূড়ামনে আছে, চূড়ামনে রয়েছে, এরকম প্রচুর। সেই জায়গাগুলো আমরা চাইছি সংরক্ষিত হোক। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে জানিয়েছি, তারা যদি উদ্যোগ না নেন, তাহলে আমাদের ভবিষ্যতে আমাদের মিউজিয়ামের মধ্য দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের এন্ড থেকে কিছু ব্যবস্থা গ্রহণ আমরা করব। এই প্রক্রিয়া আমরা অব্যাহত রেখেছি। এবং এটা আসলে কি হয়েছে, এই চিহ্নগুলো যদি মুছে যায়, আমাদের উত্তর দিনাজপুর বা বৃহত্তর দিনাজপুরের ইতিহাস নিশ্চিহ্ন হয়ে যাবে, পরবর্তী জেনারেশন জানতে পারবে না। আজকে অত্যন্ত গর্বের একটা বিষয় বলি, বাংলার ইতিহাসকে একসময় দিক নির্ণয় করেছিল দিনাজপুরের ইতিহাস, অথচ বাংলার ইতিহাস যে পড়ানো হচ্ছে সেখানে দিনাজপুরের ইতিহাসের প্রেক্ষিত খুব বেশি উঠে আসে না। এটা কিন্তু আজকে পাল যুগ বলুন, সেন যুগ বলুন, মেইন ইতিহাসটাও কিন্তু দিনাজপুরের। এবং এই দিনাজপুরে বৌদ্ধ ধর্মের প্রায় 50টি গ্রন্থ রচিত হয়েছে, তিব্বতে পাওয়া যাচ্ছে। সেই দিনাজপুরের ইতিহাসটাই সঠিকভাবে পড়ানো। সুতরাং দিনাজপুরের যে অখণ্ড দিনাজপুরের যে ইতিহাস, যে ইতিহাস বাংলার ইতিহাসে একটা উল্লেখযোগ্য অধ্যায়ের সূচনা করেছিল, সেই ইতিহাসটা ফোকাসের আলোয় নিয়ে আসা দরকার। এবং বিভিন্নভাবে অনেকেই ব্যক্তিগত উদ্যোগে করছেন, সেই উদ্যোগ
ব্যক্তিগত উদ্যোগ বটে, কিন্তু একটা প্রাতিষ্ঠানিক উদ্যোগ দরকার। সেই প্রাতিষ্ঠানিক উদ্যোগের মধ্য দিয়ে সেই জায়গাটা নিয়ে আসা দরকার। এবং আমি আশাবাদী যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যদি এই রায়গঞ্জের যে শাখা সেটা যদি পরিপূর্ণভাবে বিকশিত হয়, কাজ করে, তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু এখানে আরও অনেক কাজ করতে পারবো, অনেকগুলো স্কোপ তৈরি হবে। আগামী দিনে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি উন্নয়নের জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে, যদি একটু সংক্ষেপে একটু বলেন তাহলে আমরা উপকৃত হব। রায়গঞ্জ ইউনিভার্সিটি উন্নয়নের জন্য আমরা অলরেডি আমাদের চান্দোলে একটা জমি রয়েছে, চান্দোলে সেই 12-13 একর জমি রয়েছে সেখানে। সেই জায়গাটা আমি কিন্তু ভিজিট করেছি। সেই জায়গাটা বাউন্ডারি ওয়ালে এক একটা করে আমাদের ক্যাম্পাস হবে, ক্যাম্পাস। আচ্ছা। এবং সেখানে এবারে বৃক্ষরোপণ কর্মসূচিও করেছি এবং আমরা গভর্নমেন্টকে জানিয়েছি এখানে একটা ওয়াল করতে হবে এবং ওয়ালটা হয়ে বাউন্ডারি ওয়ালটা হয়ে গেলে আমি প্রস্তাব দিতে চাই যে সেই জায়গায় কিছু ডিপার্টমেন্টকে শিফট করা। তাহলে কি হবে, দুটো ক্যাম্পাস যদি মানে কোন কোন ডিপার্টমেন্টকে আপনি শিফট করবেন? সেখানে অনেক সায়েন্সের অনেক ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্টগুলি ল্যাবরেটরি রিলেটেড, যেমন বোটানি, জুলজি, এরা অনেক পরিসর দরকার। ছোট্ট ঘরের মধ্যে তো হয় না, এদের একটা স্পেস দরকার। সেই স্পেসটা যদি আমরা তাদেরকে দিতে পারি তাহলে কি হবে, ভবিষ্যতে তারা প্র্যাকটিক্যাল ফিল্ডে প্র্যাকটিক্যাল কাজ করাতে পারবে এবং তার সঙ্গে ডিপার্টমেন্টটাও থাকলো এরকম। এবং ভবিষ্যতে আরও নতুন ডিপার্টমেন্ট আমরা খুলব। এই নতুন ডিপার্টমেন্টগুলোর মধ্য দিয়ে সেখানে একটা যাত্রা শুরু হবে। সুতরাং নতুন ক্যাম্পাসের ভাবনা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। দ্বিতীয়ত, আমরা ইউনিভার্সিটি মানে জানি সেখানে পোস্ট গ্রাজুয়েট পড়ানো হয়, এটা আমাদের ধারণা ছিল, কিন্তু আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটি দেখছি আন্ডার গ্রাজুয়েটও আপনারা স্টাডি করাচ্ছেন, পোস্ট গ্রাজুয়েটও করছেন। আন্ডার গ্রাজুয়েটের জন্য আলাদা ব্যবস্থা কেন হচ্ছে না? এটা তো অনেক, শুধু রায়গঞ্জে না, অনেক ইউনিভার্সিটি রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটা ইউনিভার্সিটি রয়েছে, মানে কলেজে স্টাডি করানো, এটাকে ইউনিটারি সিস্টেম বলে। এই সিস্টেম কিন্তু অনেক জায়গায় রয়েছে। সুতরাং রায়গঞ্জ ইউনিভার্সিটি যখন স্ট্যাটুস তৈরি হলো, গভর্নমেন্ট দিলেন, তখন ইউজিপিজি দুটোকেই রাখা হয়েছিল, যেহেতু এটা কলেজ ছিল, তার একটা পরম্পরা ছিল, সেজন্য সেখানে ইনফ্রাস্ট্রাকচারের একটু প্রবলেম, ইনফ্রাস্ট্রাকচারের প্রথমের দিকে প্রবলেম ছিল, এখনো নেই তা নয়, কিন্তু সেইটাকে আমরা কিন্তু অনেকটা নিরসন করবার চেষ্টা করেছি এবং নতুন বিল্ডিংয়ের দিকে তাকিয়ে আছি। আশা করি 6-7 মাসের মধ্যে নতুন বিল্ডিং আমরা পেয়ে যাব। তখন তো আরো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং হলে আপনার ইউজিপিজি দুটো একসাথে, হ্যাঁ, দুটো একসঙ্গে চলে যাবে, প্রচুর রুম পেয়ে যাব আমরা এবং নতুন আমরা কোর্স খুলতে পারবো এবং সেই দিকে আমরা তাকিয়ে আছি। এবং নতুন বিল্ডিং হয়ে গেলে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আরো কাজ করার পরিসরটা বেড়ে যাবে এবং এখন শিক্ষকদের বসার জায়গা নেই অনেক ডিপার্টমেন্টে, সেগুলো মিটে যাবে এবং আমাদের নন টিচিংদের বসার জায়গা নেই, তারা হয়তো কোথাও দাঁড়িয়ে থাকে, একটা চেয়ারে বসে থাকে, সেই জায়গাগুলো মিটে যাবে এবং এক একটা সেমিনার হল দরকার। প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা করে সেমিনার হল রয়েছে, সেই সেমিনার হলের মধ্য দিয়ে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টে কন্টিনিউ নানা রকম প্রোগ্রাম করতে পারবো। সেই পরিসরটা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে এবং সেইটা হয়ে গেলে একটা G+9 বিল্ডিং হয়ে গেলে সেইটা আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটির পক্ষে ভবিষ্যতে নতুন একটা দিশা দেবে। আমি এটা বিশ্বাস করি। রায়গঞ্জ কতদিনের মধ্যে হবে বলে আপনি আশা করছেন? তো 6-7 মাসের মধ্যে হয়ে যাবে। বাকি আছে কি কি কাজ? নতুন প্লাম্বিং এর কাজ বাকি আছে, ইলেকট্রিকের কাজ বাকি আছে। সেইটা দুর্গাপূজার পরেই ওনারা শুরু করবেন। অলরেডি ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে এবং দুর্গাপূজার পরে শুরু করলে তারা বলেছেন মে-জুন মাসে তারা হ্যান্ড ওভার করবেন। আমরা মে-জুন মাসে যদি পেয়ে যাই, পরের সেশনগুলো ওখানে আমরা ধরতে পারবো, তখন আমাদের ইনফ্রাস্ট্রাকচার কোনো সমস্যা হবে না। আর কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হয়েছে, তবুও পুরো একটা 75 বছরের কলেজ, একটা ইনফ্রাস্ট্রাকচার তো ছিলই, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু ধীরে ধীরে কাজগুলো করার চেষ্টা করেছি। নতুন কি কি ডেভেলপমেন্ট হলে আপনাদের আরো ভালো লাগবে? নতুন ডেভেলপমেন্ট তো প্রতিদিন গভর্নমেন্টের কাছে চাইবেন আর কি। নতুন ডেভেলপমেন্টে তো নতুন কিছু কোর্স খুলতে হবে, তার থেকে বড় কথা হচ্ছে টিচার নিয়োগ প্রক্রিয়াটা বাড়াতে হবে। অনেক ফ্যাকাল্টি নেই, কোর্স চালু করলেন কিন্তু ফ্যাকাল্টি নেই, তখন তো অসুবিধা হয়ে যায়। না, ফ্যাকাল্টি নেই, সে তো ফ্যাকাল্টি চাইতে হবে। আজকে সাঁওতালি ডিপার্টমেন্ট খুলেছে, 3টে কন্ট্রাকচুয়াল টিচার দিয়েছেন, আমরা অ্যাড দিয়ে দিয়েছি, প্রায় 60 জনের মতো অ্যাপ্লাই করেছেন, সেটা স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে এবং আমরা আরও নতুন ডিপার্টমেন্ট খোলার পক্ষে প্রপোজাল দিচ্ছি এবং সেই ডিপার্টমেন্ট খোলার মধ্য দিয়ে কী হবে, ভবিষ্যতে আমরা আরও নতুন সাবজেক্ট, আমাদের নতুন সাবজেক্ট খুলতেই হবে। কারণ দেখুন, এনইপির মধ্য দিয়ে
একটু এমপ্লয়মেন্ট ওরিয়েন্টেড কিছু বিষয় করতে হবে। আজকে ছেলেমেয়েরা সেগুলো চাইছে। আজকে জার্নালিজমের অনেক দিনের দায়ী একটা দাবি রয়েছে এই অঞ্চলে। স্কোপ আছে এবং এইখানে আমরা লক্ষ্য করি সমস্ত ধারণা। আমরা ল ডিপার্টমেন্টে একজন টিচারকে দায়িত্ব দিয়েছি আপাতত একটা সার্টিফিকেট কোর্স চালু করার জন্য। সেই ইনফ্রাস্ট্রাকচার, সিলেবাস, কারিকুলাম তৈরি করেছে, সেটা ইমিডিয়েট ক্রিয়ান করে দিয়ে আমরা একটা সার্টিফিকেট কোর্সের পরে ডিগ্রি কোর্সটা চালু করতে। সুতরাং ধীরে ধীরে আমরা এগোতে চাইছি। অলরেডি সার্টিফিকেট কোর্সের যে সিলেবাস এবং পরিকাঠামো দরকার সেটা অলরেডি হয়েছে আমাদের, এবং ল ডিপার্টমেন্ট একজন টিচারকে দায়িত্ব দিয়েছি। আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি। তারপর যেটা বলছেন আপনি নিউট্রিশনের উপরে কিছু, হ্যাঁ, নিউট্রিশন, আজকে ন্যানো সায়েন্সের উপরে অনেক কাজ হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, সেগুলো আমাদের করতে হবে। আচ্ছা, মাখনার কাজটা কিভাবে হচ্ছে? একটা মাখনা নিয়ে একটা বোধহয় কাজ করছেন আপনারা। হ্যাঁ, মাখনা বলতে প্রজেক্ট রিলেটেড কাজ করছেন। আচ্ছা, আমাদের মাশরুম নিয়ে কাজ করছেন। হ্যাঁ, সেটা কি কোনো মৌ করে হচ্ছে নাকি আপনারা? সেটা টিচাররাই প্রজেক্ট দিয়েছেন, প্রজেক্টের মধ্য দিয়ে কাজ করছে। হ্যাঁ, এটা কোথায় হচ্ছে আপনার? সেটা সেরিকালচার ডিপার্টমেন্ট। কাল্টিভেশন থেকে রায়গঞ্জেই হচ্ছে? না, সেটা তো রায়গঞ্জেই করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে যেখানে যেখানে রয়েছে সেই সেক্টরগুলোর সঙ্গে যোগাযোগ করে তারা করছেন। কিন্তু আমাদের তো স্পেস কম, আমাদের নতুন স্পেসটা তৈরি হয়ে গেলে তখন আমরা কিন্তু প্র্যাকটিক্যাল কাজটা এখানে করতে পারবো। সেরিকালচার, যেটা সেরিকালচারটা কি আছে আপনাদের? হ্যাঁ, সেরিকালচার ডিপার্টমেন্ট রয়েছে, মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্ট রয়েছে, বোটানি জুলজি তো রয়েছে। আজকে সেরিকালচার, মাইক্রোবায়োলজির মধ্য দিয়ে অনেক ইন্টারডিসিপ্লিনারি কাজ হচ্ছে, আর সেই ইন্টারডিসিপ্লিনারি কাজগুলোর সঙ্গে ছাত্রছাত্রীরা যুক্ত হচ্ছে, অনেক ভালো ভালো কাজ করছে, ভালো ভালো পিএইচডি বেরোচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, এবং সেগুলো আগামী দিনে নতুন দিশা দেখাবে। নিশ্চয়ই নতুন দিশা দেখাবে। স্যার, গেমস অ্যান্ড স্পোর্টস এর ডেভেলপমেন্টের ব্যাপারে কোনো? আমাদের গেমস অ্যান্ড স্পোর্টসের জন্য একটা কমিটি আছে। আমরা গতবার নন টিচিং যে ঝামেলার জন্য আমরা স্পোর্টসের বিভিন্ন প্রোগ্রাম করতে পারিনি, আমি প্রস্তাবও দিয়েছিলাম, মিটিংও হয়েছে। কিন্তু এবারে চাইছি গেমস অ্যান্ড স্পোর্টসের অ্যাক্টিভিটিসগুলো বাড়াতে। সেই জন্য এখন কিন্তু আমাদের মানে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলা থেকে বিভিন্ন টাইমে আমরা দেখছি যে ফুটবলের উপর থেকে বিভিন্ন রকম কিন্তু ফুটবলার বেরিয়ে আসছে ছোট স্কুল থেকে বিভিন্ন। এই সম্প্রতি আমরা দেখলাম যে একটা স্কুল থেকে একটি আন্ডার-16 ন্যাশনাল গেমে খেলতে গেল। বেরিয়ে আসছে নয়, এখানে ভালো ভালো ফুটবলার ছিল। যদি রায়গঞ্জের পুরনো ইতিহাসটা আমরা লক্ষ্য করি, ভালো ভালো ফুটবলার ছিল, যেমন সুভাষ ভৌমিক আমাদের এখানে ফুটবলার ছিল। এই যে ফুটবলের যে চর্চাটা হঠাৎ সীমিত হয়ে গেল, এটা হয়ে যাওয়ার কারণটা হলো যে একাডেমিক লেভেলে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, দুটো লেভেলে এর গুরুত্ব পেল না। আমরা চাইছি এই গ্রামেগঞ্জ থেকে যে সমস্ত ছাত্রছাত্রী আসছে, আমি জানি ভালো ফুটবল খেলে, তাদেরকেও স্পোর্টসের মধ্য দিয়ে নিয়ে আসে, তাদেরকে বিভিন্ন জায়গায়, আমাদের যে স্পোর্টসের যে সেকশনটা রয়েছে তারা কিন্তু খেলতে যায় বাইরে, তার জন্য আলাদা করে আমরা টাকা স্যাংশন করি। আচ্ছা, সেটা কিন্তু প্রত্যেকবারই হয়, তারা খেলতে যায়। আমাদের নন টিচিং কখনো টিচাররা চলে যান, গতবার মানে ইউনিভার্সিটি একটা উইংস আছে, যারা প্লেয়ার সিলেক্ট করে রেখে সেখানে গতবার ওড়িশায় গেছে। সুতরাং বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে, স্পোর্টস সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো। এবং আমরা চাইছি এখানে গ্রামেগঞ্জের যে ছাত্রছাত্রীরা আসছে তারা যদি ইনভলভ হয়ে যায়, এবং আমি বিশ্বাস করি, আমিও তো একসময় ফুটবল খেলেছি, বিশ্বাস করি যে ফুটবল খেলার প্রচুর ছাত্রছাত্রী আমি পাবো। এবং আজকে খো খো, কবাডি প্রচুর গ্রামের ছেলে মেয়ে আছে। আজকে যেহেতু আমরা স্বপ্না বর্মনের মতো একটা মেয়েকে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে, এরকম আরও হাজারো হাজারো স্বপ্না বর্মন উঠে আসবে। এবং রায়গঞ্জে যদি সেই জায়গাটাকে একটু পিক আপ করা যায় আমি মনে করি। কিন্তু হ্যাঁ, এটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, এখানকার যে নাগরিক সমাজ রয়েছে, এখানকার যে বুদ্ধিজীবীরা রয়েছেন, তাদেরকেও এগিয়ে আসতে হবে। এটা কিন্তু আমাদের দায় এবং দায়বদ্ধতা। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকলে হবে না, তাদেরকেও এগিয়ে আসতে হবে যে না, আমরাও একটু আপনাদেরকে সহযোগিতা করতে চাই, সহযোগিতার হাত বাড়াতে চাই। সেইটা কিন্তু খুব ক্ষীণ এই রায়গঞ্জে বসে আমি লক্ষ্য করছি। এটা হচ্ছে কেন? এটা মানুষের মধ্যে একটু জানি না, এখন হয়তো মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা বেড়ে গেছে, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে যে আমি আমারটাই দেখব। আর সমাজে কিন্তু সেইভাবে তো একটা সমাজ চলতে পারে না। একটা সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে বিবেকানন্দের ভাষায় একটা পাখির দুটো ডানাকেই সমানভাবে নজর দেওয়া উচিত, না হলে একটা পাখি তো ভর দিয়ে উঠতে পারবে না।
সুতরাং এই নারী পুরুষ নির্বিশেষে গ্রামের ছেলেমেয়েদেরকে যদি আমরা পিক আপ করি, প্রতিষ্ঠানে নিয়ে আসি, তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে নিঃসন্দেহে তারাও কিন্তু একটা ভালো রেজাল্ট করবে। দেখুন, আজকে প্রচুর ছেলেমেয়ে আসে রায়গঞ্জ ইউনিভার্সিটিতে, পড়তে পারে না, এসে বলে স্যার আমার বাবা মারা গেছে, মা মারা গেছে, ইত্যাদি ইত্যাদি। তাদেরকে আমরা কিন্তু ফুল ফ্রি, হাফ ফ্রি করে দেওয়ার ব্যবস্থা আছে। আমরা ফ্রিতে হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছি বেশ কয়েকজনকে। এবং ফিজিক্যালি যারা চ্যালেঞ্জড যে সমস্ত বাচ্চা, তাদের উপরে আমাদের কিন্তু কাজ হচ্ছে। এবং তাদেরও আমাদের একটা সেন্টার রয়েছে, ডিসেবল সেন্টার রয়েছে, এবং সেই সেন্টারের মধ্য দিয়ে ডিসেবল বাচ্চাদের এটাকে অর্গানাইজ করছেন আপনারা, নিজেরাই করছেন? আমাদের ইউনিভার্সিটির একটা সেন্টার রয়েছে, আচ্ছা, আমরাই অর্গানাইজ করছি। সেটাকে মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চাদের নাকি ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ বাচ্চা, সেই বাচ্চাগুলো প্রোভাইড করছে, সেই গার্জিয়ানগুলোকে নিয়ে ওয়ার্কশপ করা, তাদের কিছু সহযোগিতা করা, তাদের কি ধরনের মানসিক সাপোর্ট দিলে তারা এগিয়ে যাবে, সেগুলো কিন্তু করার চেষ্টা। আচ্ছা, কারণ ডেভেলপমেন্টটা তো ওইভাবে নয়, ডেভেলপমেন্ট করতে গেলে বিভিন্ন সেক্টরে সমান দৃষ্টিতে দেখতে হবে, আদারওয়াইজ তো ডেভেলপমেন্ট হবে না। সুতরাং রায়গঞ্জের ছাত্রছাত্রীদের যে অসুবিধাগুলো আছে সেটা যখন তাদের কাছে নিয়ে যেতে হবে এবং পেরেন্টসদেরকেও কনভিন্স করতে হবে তাকে লুক আফটার করার জন্য সঠিকভাবে, এবং আরো অন্য সেই কমিউনিকেশনটা দরকার। সেজন্য অনেক ডিপার্টমেন্টে কিন্তু প্যারেন্ট টিচার মিটিং হচ্ছে। এই জুলজি বোটানি ডিপার্টমেন্ট করেছে। আমি শুনতে চাই যে প্যারেন্টরা কি বলছে, তাদের কথা থাকতেই পারে, এবং প্যারেন্ট টিচার মিটিংয়ের মধ্য দিয়ে আমরা এগোবার চেষ্টা করছি যে গার্জিয়ানরা কি বলছে, কেন পড়াতে চাইছে না, তাদের বক্তব্যটা কি, ক্লাস হচ্ছে না নাকি অন্য কিছু। এত কিছু যে আপনি পরিকল্পনা করছেন, এটা কি অনেক সময়কে যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা দেখি বিভিন্ন রকম আন্দোলন হচ্ছে, হ্যাঁ, হই হট্টগোল হচ্ছে, এগুলোর কারণে কি কোনো সময় থমকে যাচ্ছে কিছু কাজ? থমকে তো যাচ্ছে, কিন্তু তার উপরেও আমি বিশ্ববিদ্যালয়ের একটা অংশ, আমি বাইরের লোক নই। আমি একজন বিশ্ববিদ্যালয়ের, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বাংলা বিভাগের, সেখান থেকে আমি ডিন হয়েছি, আজকে ভিসি হয়েছি, আবার আমি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে ফিরে যাব। সুতরাং বিশ্ববিদ্যালয়ের অংশ, সুতরাং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে, একজন অধ্যাপক হিসাবে আমারও কিছু দায়বদ্ধতা রয়েছে। হ্যাঁ, গোলমাল করতেই পারে, না বোঝার ফলে, বিভ্রান্তির ফলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া হতে পারে। একটা অর্গানাইজেশন চালাতে গেলে এগুলো আসবে, এগুলোকে নেগেটিভ ওয়েতে দেখার কোনো যুক্তি নেই, সবসময় পজিটিভ ওয়েতে। রবীন্দ্রনাথ বলছেন, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লহ সহজে। আমি এই তত্ত্বে বিশ্বাস, অসত্যটাকে ছেড়ে দিতে হবে। ও থাকবে, মানুষের পাঁচটা আঙ্গুল কখনো সমান নয়, সুতরাং সেটা তো থাকবে, এবং এটা আমাদের সমাজের একটা অঙ্গ। আরেকটা স্যার, যেটা ব্যাপার আপনি বলছিলেন যে পড়াশুনোর পাশাপাশি আমরা এখন সাম্প্রতিককালে দেখছি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে একটু যোগার উপরে একটু জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ পড়াশুনো যেমন করতে হবে সেরকমভাবে দেহ গঠনও করতে হবে, শরীরকে সুস্থ রাখার জন্য একটা ব্যবস্থা সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় হচ্ছে, এবং সেটা আমাদের প্রধানমন্ত্রীও সেটা উৎসাহ যোগাচ্ছেন, বিভিন্ন জায়গাতে আমরা দেখছি, এবং আমাদের রাজ্যের ক্ষেত্রেও মন্ত্রীরাও সহযোগিতা করছেন, যোগাচ্ছেন। তো এই যোগাটাকে কিভাবে আপনি মোটামুটি? শুধু যোগার উপরে আমাদের অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেছে, আমরা কন্টিনিউ ইউজিসির কতগুলো পরিকল্পনা রয়েছে, মানে ছেলে মেয়েদের মধ্যে যোগা করার জন্য প্রবণতা, এটার জন্য কি কোনো? সেটা অলরেডি আমাদের ক্যাম্প হচ্ছে, বিভিন্ন সময় ক্যাম্প হচ্ছে, যোগা নিয়ে আলোচনা হচ্ছে, সেগুলো আমরা করছি। তার সঙ্গে সঙ্গে ইউজিসি বলছে ড্রাগ এডিক্ট ছেলে মেয়েদের নিয়ে ক্যাম্পেইনিং করতে হবে, যাতে দেখুন ইয়াং জেনারেশনের মধ্যে ড্রাগ এডিকশনটা বেড়ে গেছে, এবং আমরা এটা উত্তরবঙ্গে একটা ভাইটাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখবেন এইটা কিন্তু আমরা আমাদের প্রত্যেকদিন এখন খবর করতে গেলে একটা অংশ আসছে যে কোথাও হেরোইন ধরা পড়ছে, কোথাও ধরা পড়ছে, নেশার অন্যান্য জিনিস, গাঁজা, এগুলো ধরা পড়ছে, এবং বিভিন্ন টাইমে। তো এই প্রবণতাটা হয়ে যাচ্ছে কেন স্যার? দেখুন, রায়গঞ্জে বিভিন্ন প্রান্তে হয়ে যাচ্ছে। এই অঞ্চল শিক্ষায় পিছিয়ে থাকবে যদি একটা বৃহৎ অংশকে আমি শিক্ষায় পিছিয়ে রাখি, যাকে আমি পশ্চাতে ঠেলে দিচ্ছি সেও কিন্তু আমাকে একদিন পশ্চাতে টানবে। সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে সেই পশ্চাতে থাকা। অর্থনৈতিক কোনো প্রভাব পড়ছে? হ্যাঁ, প্রভাব তো পড়ছে, কিন্তু সেই ছেলেমেয়েগুলোকে, অর্থনীতি বড় কথা নয়, কোনো ছেলেমেয়েকে মোটিভেট করে তাকে যদি শিক্ষার অঙ্গনে নিয়ে আসতে পারি, সে কিন্তু নিজেই, বা কাজ নেই, হতাশা, এরকম কাজ তো বটে, সেটা তো একটা বটে। আজকে দেখুন অনেক জায়গায় মাস্টারমশাইদের চাকরি চলে যাচ্ছে, এটা একটা হতাশা। হতাশা। আজকে দীর্ঘদিন ধরে এসএসসি নেই, এটা একটা হতাশা।
এবং এর ফলে কি হচ্ছে, তারা জিজ্ঞেস করছে যে আমি তাহলে কি করব, আমাদের কাছে জিজ্ঞেস করছে কি করব। অনেক সময় উত্তর এবং দিতে পারছে না। সেই জায়গায় আমাদের একটা উত্তর রয়েছে, তোমরা পড়াশোনাটা করো, পড়াশোনা করার মধ্য দিয়ে একটা কর্মমুখী পরিকল্পনায় ঢুকে যাও। আপনি যা বললেন এমপ্লয়মেন্টের ব্যাপার, সেই জায়গাটাতে ঢুকে যেতে হবে। শুধুমাত্র পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি হয় জার্নালিজমের কোনো কোর্স, অথবা হাতের কোনো কাজ, অথবা অন্য কোনো পারফর্মিং আর্ট ইত্যাদির ক্ষেত্রে আমাকে কিন্তু যুক্ত থাকতে হবে, এই রুচি চাইছি। এবং সেইটাকে যদি মোটিভেট করতে পারি, আজকে আমরা কিন্তু অনেকটা ছাত্রছাত্রী যারা বিপথে পরিচালিত হয়েছে তাদেরকে কিন্তু উদ্ধার করতে পারবো। এবং উত্তর দিনাজপুর জেলা অনেক পিছিয়ে পড়া জেলা, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া জেলা। উত্তর দিনাজপুর জেলার একটা বড় সংখ্যক মানুষ এই শিক্ষার আলো থেকে দূরে রয়েছে। তাদেরকে মোটিভেট করে নিয়ে আসা দরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন কলেজে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু অনেক জায়গায় তো অপরচুনিটিও নেই, সুযোগটাও নেই শিক্ষার। আপনি দেখেন যে আমাদের যে গোয়ালপুকুর যে ব্লকটা আছে, সেই গোয়ালপুকুর ব্লকে আজ পর্যন্ত কোনো কলেজ হয়নি, এবং সেখানকার যে মেয়েরা তারা দূরে অন্য কোনো কলেজে কিন্তু শিক্ষা নিতে যায় না। এগুলো তো একটা প্রবলেম আছেই আমাদের। ঠিক, হ্যাঁ, গোয়ালপুকুর আছে, এদিকে হেমতাবাদ রয়েছে। হেমতাবাদটাও একটা ক্লোজ প্রক্সিমিটি আছে রায়গঞ্জের সাথে। গোয়ালপুকুর 1 2 এবং চাকুলিয়াতে সেখানে কিন্তু কমিউনিকেশন খুব খারাপ, যার জন্য, এবং সেটা সেই দিকে আমাদের নজর দেওয়া দরকার। গোয়ালপুকুর 1 2 থেকে যখন ছাত্রছাত্রী আমার রায়গঞ্জে আসে, কষ্ট লাগে, তা দেখতে পাই। এবং আমি তো গোয়ালপুকুর 1 2 পায়ে হেঁটে ঘুরেছি, আমি বুঝি তাদের কষ্টটা, যে রসাখাওয়া থেকে কিভাবে তারা বাসে করে আসছে, রায়গঞ্জে আসছে এবং ফিরে যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই আমাদের ভাবা উচিত গোয়ালপুকুর 1 2 একটা কলেজ দেওয়া উচিত, আমাদের হেমতাবাদে একটা কলেজ হওয়া উচিত। এবং আরও একটি দুর্ভাগ্যের বলবো, দেখুন পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গে, এই উত্তর বলয়ে প্রত্যেকটি জেলা শহরে একটা করে মহিলা মহাবিদ্যালয় রয়েছে, একমাত্র নেই হচ্ছে আমাদের উত্তর দিনাজপুরে রায়গঞ্জে নেই। সেটাও, সেই দাবিটাও কিন্তু আমাদের থেকে যাচ্ছে। কারণ মেয়েদেরকে যদি আমি টানতে না পারি, আজকে তাদের এই যে অবনতি, তাদের যে এই যে অশুভ যাত্রা মানে দেখুন, মেয়ে পাচার চক্র খুব সক্রিয় উত্তর দিনাজপুর, এবং সেই জায়গা থেকে তাদেরকে তো বের করে আনতে হবে, আর শিক্ষার অঙ্গনে নিয়ে আসতে হবে। শিক্ষা না থাকলে এই যে কালিয়াগঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দুর্ঘটনাগুলো হচ্ছে, সবটা যে এই কমিউনিটি, অমুক কমিউনিটির দোষ তা নয়, এটা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে আমাদেরকে বাঁচাতে হলে তাদেরকে শিক্ষার অঙ্গনে শিক্ষিত করে একটা জায়গায় তাকে রিপ্লেস করতে হবে। যদি আমি রিপ্লেস করতে পারি, আগামী দিনে সে কিন্তু কথা বলবে, ঘুরে দাঁড়াবে। একটা ধরুন রাধিকাপুরের একটি মেয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বা উচ্চ মাধ্যমিক করার পরে সে যদি নার্সিং ট্রেনিং নিয়ে একটা নার্সিং সেন্টারও এস্টাবলিশ হয়, তাহলে কি হবে, তার ফ্যামিলিটা বেঁচে যাবে। এই যে প্রক্রিয়াটা যদি আমরা গ্রামেগঞ্জে ছড়িয়ে দিতে পারি, তাহলে উত্তর দিনাজপুরের ডেভেলপমেন্ট হবে, রায়গঞ্জ ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট হবে, এবং সামগ্রিকভাবে যে জায়গাগুলো ড্রাগ এডিক্টের যে জায়গাগুলো তৈরি হচ্ছে সেগুলো অনেকটাই দূরীভূত হবে। মানে এটা একটা রিহ্যাবিলিটেশন প্রসেস, এটাই একমাত্র, যে তাদের সেই পদ্ধতি ছাড়া আর অন্য কোনো পদ্ধতি হতে পারে না। শুধুমাত্র একটা মানুষকে টাকা ধরিয়ে দিলাম, তুমি সুস্থ থাকো, এটা কখনো হতে পারে না। তাকে শিক্ষার অঙ্গনে আনতে হবে, তার একটা কাউন্সিলিং, যেদিনকে বিবেক থেকে বলবে যে আমার এই কাজটা ঠিক করছি না, এটা যখন বুঝতে পারবে, সেদিনকে আমাদের সমাধান হবে। তো স্যার, অনেক ধন্যবাদ যে আজকে আমাদের দর্শকদের সামনে উপস্থিত হয়ে আপনি আমাদের শিক্ষামূলকভাবে অনেক কথা বললেন, তাতে আমরা সকলেই উপকৃত হব। আমাদের ভারত টিভিতে আসবার জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। আজকে সময়ের অভাবে আমরা এখানেই শেষ করছি সাফ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ভারত টিভি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা
প্রতি রবিবার দুপুর 3টায়। পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাফ কথা প্রতি রবিবার দুপুর 3টায়।